রবার্তো কার্লোসের মুসলমান হয়ে যাওয়ার বা ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটা বিশ্লেষণ করার আগে আপনাদের ছোট্ট একটা তথ্য দিই। আপনারা হয়তো জানেন এগুলো নিয়ে তো খুব বাজারি মিডিয়া তো খুব আলোচনা হয়, খবর তো খুব লোভনীয়। এখন শেষ রাতে জাস্ট একটু আড্ডা মারতে আসছি, খেলাধুলা নাই। মজার ঘটনা যেটা ঘটছে যে মরিনোর প্রেজেন্টেশনও হয়ে গেল, কিন্তু সেটা ক্লোজ ডোর হইলো কেন, সেটা নিয়ে আমার একটা প্রশ্ন রয়ে গেছে। আমি সেখান থেকে একটা ব্যাখ্যা দেওয়ার কোনো চেষ্টা করতেছি। একই দিনে রড্রিরও হয়ে গেল প্রেজেন্টেশন। বার্সা ফ্যানরা তো মানে প্রচুর আনন্দিত, এবং মাদ্রিদ ফ্যানদেরকে বোঝানোই যেতেছে না যে ভাই ইউর রেডি, ভাই ইউর রেডি। যাই হোক, রড্রির ব্যাপারটা ট্রেন্ড করতেছে টুইটারে, এবং মরিনোরটা সেকেন্ডে আছে। মরিনো আই এম ওয়ান অফ ইউ এই ধরনের একটা ভিডিও রিয়াল মাদ্রিদ ছাড়ছে, এবং এটা খুবই, এটা 2 নম্বরে ট্রেন্ডিং করতেছে। রড্রি 1 নম্বরে করতেছে। স্বাভাবিক ভাই, বিগেস্ট সাইনিং, বার্সেলোনায় আসা একটা বিরাট ঘটনা। এখন বিষয় হচ্ছে যে রিয়াল মাদ্রিদ দেখেন, এখানে রিয়াল মাদ্রিদের একটু আমি স্বভাবটা এখান থেকে আমি একটু বর্ণনা করি, তারপরে আমি আসতেছি রবার্তো কার্লোসের গল্পে। তারপরে আমি আরেকটা, এরও আগে একটা মজার, রবার্তো কার্লোসের আগে একটা মজার গল্প আপনাদের বলতেছি, যেটা বললাম যে বাজারের মিডিয়াতে আপনারা শুনছেন। তারপর আমি বলি, বিষয় হচ্ছে মরিনোর এই যে ক্লোজ ডোর এই যেটা হইলো, এবং এই ভিডিও ছাড়ার পরে এটা টুইটার এখন সেকেন্ড অবস্থানে আছে। এখন চিন্তা করেন, মরিনোর এই প্রেজেন্টেশনটা যদি সান্তিয়াগো বার্নাবিউতে হইতো, ওপেন ডোরে হইতো, এবং যার সকল পৃথিবীর দুনিয়ার সকল যাবত জার্নালিস্টদের সামনে হইতো, তাহলে ঘটনা কী হইতো? আজকে রড্রি এটা আর 1 নম্বরে থাকতে পারতো না বলে আমার ধারণা। যাদের ধারণা যে হ্যাঁ মরিনোর এটা সান্তিয়াগোতে ওপেন ডোরে হইলে এই প্রেজেন্টেশন, এটা মরিনোরটা সবচেয়ে বেশি আকর্ষণ কাটতো না, তা এটা তার ভাবনা। কিন্তু আমার মনে হয় সান্তিয়াগোতে মরিনো 13 বছর পর আবারও প্রেজেন্ট করা হইতেছে তাকে, তাহলে এইটা আমার কাছে বেশি বড় খবর হইতো। কিন্তু রড্রিটা এই মুহূর্তে বড় খবর। তা আমার কাছে মনে হয়েছে মাদ্রিদ রড্রির খবরটাকে আসলে মানে ওইটা চাপা দেওয়ার যে রাইভালরির যে স্বভাবটা, সেটারে একটু মানে একটা ব্যালেন্স, একটা রূপ দিছে। মানে মিডিয়ার অ্যাটেনশন দুই পক্ষে সমানভাবে ভাগ হয়ে গেছে। দিস ইজ মাদ্রিদ। মাদ্রিদ এই রড্রির এই এত বড় মানে ঘটনাটা আসলে চাপা দিতে চায় না, ক্লোজ ডোর হয়েছে। এবং এখানে মাদ্রিদের আরেকটা ব্যাপারও মাদ্রিদের ইন্টেনশন ছিল, সেটা হচ্ছে যে এই মিডিয়া ক্যাওয়াসটা, মাদ্রিদের যে শিক্ষাটা নিতেছে যে মিডিয়া ক্যাওয়াসটা, এখন মরিনো এখানে গেলে নানান প্রশ্ন যে রড্রি এই সেই, রড্রি আসতে দরকার কী ভাই? মিডিয়ার সকল ক্যাওয়াসকে দূরে রাখে মাদ্রিদ রেডি হইতেছে চুপে চুপে। সেখানে বার্সেলোনা অলরেডি চ্যাম্পিয়ন্স লিগের গান গাওয়া শুরু করে দিছে। হ্যাঁ, চ্যাম্পিয়ন্স লিগের টিম তারা খুব সুন্দর করে তৈরি করতেছে, এবং এর মধ্যে রড্রির সংযোজন একটা অনেক ধাক্কা, অনেক দূর চলে যাওয়ার মতো ঘটনা। এখন তারপরেও আমি যেটা বলতেছিলাম, 3টা সাইনিং দূরে আছে বার্সেলোনা, তার মধ্যে একটা রড্রি, তাদের অধিনায়ক এবং এক্সপেরিয়েন্স এবং ফুটবলের সব দিক থেকে, যেমন এখন এটা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ড হয়েছে। কিন্তু আরও 2টা সাইনিং বার্সার এখানে বাকি আছে, যেটা মানে যে চ্যাম্পিয়ন্স লিগ থেকে যেটা মানে যেখানে তারা দূরে আছে, 2টা সাইনিং দূরে। একটা হচ্ছে আলভারেজ, আর একটা হচ্ছে সেন্টার ব্যাকে তাদেরকে। তারপরেও তাদেরকে শুভেচ্ছা, রড্রির ব্যাপারে শুভেচ্ছা, এবং রিয়াল মাদ্রিদকে শুভেচ্ছা। মরিনো ফাইনালি অফিসিয়ালি এখন রিয়াল মাদ্রিদের আজকে প্রেজেন্টেশন হয়ে গেল, সব প্লেয়ারেরই মনে হয় আজকে হয়ে গেছে একসাথে, কি জানি ঠিক বলতে পারতেছি না, কিন্তু হয়ে গেছে। মরিনো চমৎকার চমৎকার কথা বলছে, ভিডিও যেটা আসছে খুবই ভালো হয়েছে। আই এম ওয়ান অফ ইউ এবং ড্রিম, মরিনোর স্বপ্ন যেটা রিয়াল মাদ্রিদের সাথে পূরণ হয়নি, চ্যাম্পিয়ন্স লিগ, সেই স্বপ্নের পিছনে মরিনো যেইভাবে আগাইতেছে, সে আগানোটা এত গোছানো। কারণ প্রেস কনফারেন্সে যখন মরিনো বসে, মাঠে তো দেখতেছি না, আগে সেই ভাবটাই রয়ে গেছে। মানে রেফারি প্রি সিজন রেফারি পেনাল্টি দিতেছে না, ফাউল দিতেছে না, মরিনো খেপে দিতেছে। এর মানে রেফারিরা কী আতঙ্কে থাকবে এবার লা লিগায়, সেটাই মজা হইতে যেতেছে। এবং প্রত্যেকটা প্রেস কনফারেন্স যেটা মরিনোর হবে, সেইটা তো মানে মজা হইতে যেতে। ফ্লিক আবার এখানে বলতেছে যে আমার ভাই, ফ্লিক না সরি, এখানে পেপ গার্দিওলা, ওই সময় পেপ গার্দিওলা বলছিল আমি প্রেস কনফারেন্স খেলি না, আমি খেলি হচ্ছে মাঠে। যাই হোক, পেপ গার্দিওলার কথা একটা কথা মনে পড়লো। পেপ গার্দিওলার একটা ডকুমেন্টারি আসছে, সেইখানে পেপ গার্দিওলা খুবই ইমোশনাল কথাবার্তা বলছে। এবং এই যে আমরা বলতেছিলাম পেপ গার্দিওলার কী হয়েছে না, এই যে স্ক্র্যাচ পড়ে গেছিলো, তারপর পেপ গার্দিওলা কেন, আমি তো 1 বছর আগে বলে দিচ্ছি যে পেপ গার্দিওলা চলে যাচ্ছে, এনজিও মারেস্কা এখানে ঢুকতেছে, তখন তো আপনারা আমার বিশ্বাস করেন নাই, কিন্তু ঘটনা সেটাই হইলো। এবং ডকুমেন্টারি যেটা প্রকাশ পাইলো যে তার ওয়াইফের সাথে তার ডিভোর্সের ঘটনাটা তাকে এমনভাবে ভেঙে ফেলছে যে ঠিক ওইটা থেকে উঠতেই মানে এই ব্যক্তিগত কারণেই সব চলে গেছে, তো সন্তান, সম্পত্তি, সব কিছুই। সে তার জীবনকে ফুটবলের জন্য বিলাই দিছে, এবং তার পরিবার মানে এইটাতে আসলে তাকে শেষ পর্যন্ত আসলে সবার জীবনই তো আলাদা আলাদা। যেমন মরিনো ফুটবলকে যখন সময় দিছে, তার পরিবারকে সে যেইভাবে দিছে, বিকজ মরিনো ইজ দ্য বেস্ট। সরি, আমি পেপ গার্দিওলার কথা বলতেছি, পেপ ইজ দ্য বেস্ট। সো তাকে যে সময়টা দিতে হচ্ছে, সে ফ্যামিলিকে ওই সময়টা দিতে পারেনি, কিন্তু বলছে সে, তারপরেও বলছে যে তার ওয়াইফকে আমি এমন একজনকে হারাইছি, তার টিম মিটিংয়ে ড্রেসিং রুমে বলতেছে যে এমন একজনকে হারাইছি যার আমি প্রচণ্ড ভালোবাসি, যে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী। আমরা দুজনেই দুজনকে ভালোবাসি, কিন্তু ওই
প্যাশনটা আর নাই, এবং এটা ফুটবলের জন্যই হয়েছে। তো এটা পেপ গার্দিওলার ফুটবলের প্রতি যে প্যাশন, মানে এটার জন্য যেই যে কী বলে এটারে কী হারাইতে হইলো পেপ গার্দিওলার, তার পরিবার হারাইতে হয়েছে ফুটবলের জন্য। ফুটবল ইতিহাস ভুলে যাবে না, এইটা থাকবে যে পেপ গার্দিওলার কন্ট্রিবিউশন ফুটবলের বিবর্তনে তো রয়েছেই, এবং এটার জন্য তাকে কি হারাইতে হয়েছে, তার পরিবারকেও হারাইতে হয়েছে। এইটা দিয়ে শুরু করলাম। এখন আমি বলি কার্লোসের কথাটা। কার্লোসের কথার আগে আরেকটা কথা বলি। আপনার যেহেতু কার্লোসের বিয়ের আলাপটাই, মানে রবার্তো কার্লোসের সেকেন্ড বিবাহ হয়েছে এবং একজন মুসলিম নারীর সাথেই হয়েছে, এবং এটার জন্য গুঞ্জনটা, এবং গুঞ্জনটা কতটা সত্য সেই বিষয়ে আলাপ করতেছে। তার আগে বলি যে আমরা এই যে মিশরের যে ম্যানেজার ছিলেন না, এটা আর্জেন্টিনার ম্যাচে যেই বিপ্লবী মিশরের ম্যানেজার, সেই ম্যানেজার তিনিও দ্বিতীয় বিবাহ করছেন। এবং আজকে একটা জায়গায় যেটা খুব ভাইরাল হয়ে গেছে যে প্রথম ওয়াইফ এবং দ্বিতীয় ওয়াইফ সামনাসামনি একই জায়গায় হয়ে গেছে, এক্স দুইজন, মানে বর্তমানে এবং এক্স, এবং তাদের দুই ফ্যামিলি এমনভাবে মারামারি করছে যে ম্যানেজার হয়েছে না ওইটা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে। মানে এই চাপ সে সামলাইতে পারে নাই। মিশরের ম্যানেজার যে হচ্ছে আর্জেন্টিনা বনাম মিশরের ওই ম্যাচের চাপ সামলায় বাইচার হচ্ছে তখনও। এবং ধরেন যে মানে কী প্রেশার, তাহলে চিন্তা করেন। বিয়ে করার আগে চিন্তা করে ক্রিশ্চিয়ানোর ছবি ওদিন দেখলাম না, যে দেখালাম না যে হাসতেছে ওয়াইফ আর ক্রিশ্চিয়ানো হচ্ছে ভাবতেছে। তো এই ভাবনার জগতে প্রবেশ করতে যেতেছে রবার্তো কার্লোস। তো রবার্তো কার্লোস কি মুসলিম হয়েছে কিনা, মুসলিম মেয়েকে বিয়ে করছে, এখন মুসলিম হয়েছে কিনা, খবরটা আসছে কোত্থেকে? খবরটা আসছে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে, এবং খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কিনা ফুটবলের সাথে জড়িত না, কিন্তু একে পার্টি আপনার আপনার তুরস্কের একে পার্টির সব কী নাম, ভদ্রলোকের আল নাসির না কি, আমি নামটা লিখে দেবো, ছবি দিয়ে দেবো, মানে তুরস্কের এমপি। তাহলে কতটা গুরুত্বপূর্ণ লোক সেই লোক এখন আছেন বর্তমানে সাও পাওলোতে আছেন। তখন সেখানকার মুসলিম কমিউনিটির সাথে তার আলাপ মিটিংয়ের পরে তিনি তার টুইটারে এটা জানাইছেন যে রবার্তো কার্লোস মুসলমান হয়েছেন। কীভাবে জানাইছেন? তিনি জানাইছেন যে ব্যক্তির হাত ধরে, তিনিও হচ্ছেন খুব প্রভাবশালী মানুষ। দুনিয়া যদি 500 জন গুরুত্বপূর্ণ লোক থাকে তার মধ্যে ওই একজনের সাথে মিটিংয়ের পর ওই একজন জানাইছে রবার্তো কার্লোস 3-4 দিন ধরেই তার সাথে আসলে যোগাযোগটা করছেন, এবং পরবর্তীতে তিনি বলতেছেন যে রবার্তো কার্লোস কালমা পড়ছেন, মুসলমান হয়েছেন। এখন রবার্তো কার্লোস নিজে এই খবর আসলে জানান নেই। দেখেন ওইখানকার যে কালচার, ব্রাজিলের যে কালচার, বা আপনি মুসলিম দুনিয়ার বাইরের যে কান্ট্রিগুলো, সেই কান্ট্রির যে কালচার, সেখানে যখন ভিনধর্মী মানুষের সাথে ভিনধর্মী মানুষের বিয়ে হয়, এটা বাধ্যতামূলক থাকে না যে হচ্ছে আমি মুসলিম মেয়েকে বিয়ে করছি এজন্য আমিও মুসলমান হয়ে গেলাম। এটা এমন থাকে না, এটা নর্মালি এমন হয় না, কিন্তু হইতে পারে এরকম যে তিনি মুসলমান হয়ে গেছেন। যেহেতু খবরটা আসতেছে খুবই গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির মাঝখান থেকে, একজন হচ্ছেন তুরস্কের একে পার্টির মন্ত্রী, আর আরেকজন হচ্ছেন ইসলামের খুবই গুরুত্বপূর্ণ এই কমিউনিটি, ইসলাম কমিউনিটির খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি। নামটাও মনে নেই, আমি লিখে দিব এখানে। তো হইতে পারে, কিন্তু যতক্ষণ রবার্তো কার্লোস না বলতেছে ততক্ষণ এটার নিশ্চিত করে আমি বলবো না যে হ্যাঁ এটাই সত্য। তবে এই খবর আসছে খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে। তো রবার্তো কার্লোসকেও শুভেচ্ছা, এবং এমন যেন না হয় ওই মতো, মিশরের ম্যানেজারের মতো, পেপ গার্দিওলার মতো দুর্ভাগ্য যেন কারো জীবনে না নেমে আসে। এবং লা লিগা যেটা শুরু দিয়ে যেতে, এবারের আকর্ষণ রিয়াল মাদ্রিদ, মানে বড় মতোই একটাই আকর্ষণ থাকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। সেইখানে নতুন আগুনে ঘি ঢালতেছে যারা, তারা হচ্ছে মরিনো এবং তার সাইনিং, এবং বার্সেলোনার বেস্ট মিডফিল্ড যেখানে যুক্ত হয়েছে রড্রি। আপনারা কমেন্টে জানাতে পারেন অনেক কিছুই। বার্সেলোনা কি রেডি চ্যাম্পিয়ন্স লিগের জন্য, নাকি তাকে আরও 2টা সাইনিং, যেটা আমি বলতেছি আরও 2টা সাইনিং বাকি আছে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ এর এই স্বপ্নটা পূরণ করার পথে, লক্ষ্যে।